ভারতীয় জনতা পার্টি রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী পূর্ববর্তী বক্তা, আমার অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ, মাননীয় শ্রী জগন্নাথ সরকার মহাশয়, মঞ্চে উপস্থিত চাকদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী মাননীয় শ্রী বঙ্কিম ঘোষ মহাশয়, এছাড়াও উপস্থিত আছেন চাকদা বিধানসভার কনভেনর অরুণ সেন মহাশয়, রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়, জেলা যুব মোর্চার সভাপতি সুকান্ত বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট কাকলি ব্যানার্জি, যুগ্ম কনভেনর শুভম কর্তা, বিমান বোস এখানে উপস্থিত আছেন, নদিয়া সাংগঠনিক জেলা সভাপতি এখানে উপস্থিত ছিলেন, বিধায়ক মাননীয় শ্রী পার্থসারথী চ্যাটার্জি এখানে মন্ডল সভাপতি উপস্থিত আছেন, পাপিয়া সিংহ রায়, রত্নাদি সহ অন্যান্য এখানে নেতৃবৃন্দ আছেন। বেশ কিছুদিন ধরে এখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা বিভ্রান্তিমূলক প্রচার ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে যে নাগরিকত্ব আইন আপনারা জানেন সকলে, শ্রী শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর যেটা 1945 সাল থেকে চেষ্টা করে গেছেন, তার স্বপ্ন সত্যি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, ভারতের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী। বহু মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করেছেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী। সেই সিএএ কে কেন্দ্র করে একটা প্রচার ছড়ানো হচ্ছে, অনলাইনে অ্যাপ্লিকেশন করলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, অনলাইনে অ্যাপ্লিকেশন করলে কন্যাশ্রী প্রকল্প পাওয়া যাবে না, সরকারি কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে না। এক কথায় বলতে চাই, টাকা তোর বাপের টাকা, টাকা বন্ধ করে দেবে, টাকা বাপের টাকা। বিভ্রান্তিমূলক প্রচার ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কে করছে? চোর মমতা করছে। কে করছে? চোর ভাইপো করছে। বাংলার মানুষ প্রতিবাদ করবে না? মতুয়া সম্প্রদায়ের যারা ভাই বোনরা আছে তারা প্রতিবাদ করবে না? আমরা দেখতে পাচ্ছি তো গোটা রাজ্য জুড়ে কি চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময় নাগরিকত্ব আইন নিয়ে কথা বলার জন্য পার্লামেন্টে একটা সময় দেখা গেছিল স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মার, আমরা দেখেছিলাম অতীতে সেই। কিন্তু শুধুমাত্র আজকে রাজনৈতিক অভিসন্ধিকে চরিতার্থ করার জন্য, তার ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য, একটা বিশেষ সম্প্রদায়ের মানুষজনকে খুশি করবার জন্য মুখ্যমন্ত্রীর বক্তব্য, এখানে নাগরিকত্ব আইন প্রণয়ন করা যাবে না। বিভ্রান্তিমূলক প্রচার ছড়ানো হচ্ছে, বলছে প্রচুর কাগজ লাগবে। যাদের কনফিউশন আছে, ভারতবর্ষের এই বৃহত্তম যে রাজনৈতিক দল, বিশ্বের যে বৃহত্তম রাজনৈতিক দল, সেই দলের প্রত্যেক কটা কার্যকর্তা মানুষের কাছে যাবে এবং যেখানে যেখানে অসুবিধা হবে তারা বুঝিয়ে বলবে, একটা কিচ্ছু লাগবে না, শুধুমাত্র একটা লোকাল পুরোহিতের একটা সার্টিফিকেট হলে সেটাই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আর কোনো ক্রাইটেরিয়া নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সকালটাই শুরু হয় মিথ্যে কথা দিয়ে, দিনের শেষটা হয় মিথ্যে কথা। আমি তো বলি প্যাথোলজিক্যাল লায়ার, সত্যি কথা বলতে পারেন। ভদ্রলোকেদের যেরকম সত্যি কথা, মিথ্যে কথা বলতে গেলে দুবার ভাবে, উনি মিথ্যে কথা বলার জন্য ভাবেন না, সত্যি কথা বলার জন্য ভাবেন। চিরটা কাল তার রাজনৈতিক জীবনের শুরু থেকে শেষ অবধি যেখানে থাকে না, কিন্তু শেষটা হয়নি, কয়েকদিন পরে হয়ে যাবে, সেদিন আর বেশি বাকি নেই। একটু আগে জগন্নাথ বাবু বলছিলেন বটে, এখানে যিনি সভা সঞ্চালক তিনিও বলছিলেন বটে, যে আমার মাথার চুল না রাখার বিষয়টা। আমি জানি বাংলার মানুষের উপরে আমার আস্থা অটুট। আমি জানি আমার মাথায় চুল গজানো শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমি সেই দিন খুব ভালো করে দেখতে পাচ্ছি যেখানে এই চোর মমতার চোর ভাইপোকে গাড় ধরে হিড়ির করে জেলে ভরে দেওয়া হবে, আর বাংলার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে, আর আমার মাথায় চুল গজাবে। গোটা রাজ্য জুড়ে খবরের কাগজ খুললেই অমুক নেতার খাটের তলা থেকে 50 কোটি,
আলমারি থেকে কোটি কোটি টাকা। আমরা ছোটবেলা থেকে বাপ টাকাদের দেখেছি টাকা পয়সা ব্যাংকে রাখতে, বাড়িতে কিছু টাকা আলমারির লকার টকারে রাখতে দেখেছি। বাপের জন্মে দেখিনি বান্ধবীর খাটের তলায় বান্ধবীর বাথরুমে টাকা রাখতে। এরা শুধু চোর নয়, লম্পট, দুশ্চরিত্র, নির্লজ্জ, বেহায়া। কেন বলছি? ওই বুড়ো ভাম পার্থ চট্টোপাধ্যায়কে যখন ঘাড় ধরে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে, এত বড় নির্লজ্জ, ওখানে আবার লাভ চিহ্ন দেখাচ্ছে। লাভ, কত বড় বেহায়া হতে পারে, লাভ চিহ্ন দেখাচ্ছে। একটা দাদুর বয়সী লোক নাতনির বয়সীর সাথে প্রেম করছে, আবার লাভ দেখাচ্ছে। এমন করছে যেন দেশ স্বাধীনতার আন্দোলনে তাকে জেলে ধরে নিয়ে যাওয়া। শুধু চোর নয়, আমি ভুলে গেছি যে এই রাজ্যের মানুষ কবে শেষ কোন শিক্ষানীতি নিয়ে আলোচনা করেছে, কোন শিল্পনীতি নিয়ে আলোচনা করেছে। কাগজ খুললে চুরি 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 চুরি, সমস্ত জায়গাতে চুরি। আমার খুব ভালো মনে পড়ে এই বিষয়গুলো। সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কেই ধরুন, সারা জীবন তো জেলে ছিলেন না, অনেকটা সময় জীবনের জেলের বাইরেই ছিলেন যখন চুরিগুলো করেছেন। বিকাল 5টার সময় একটা করে প্রেস কনফারেন্স করতেন প্রত্যেকদিন তৃণমূল ভবন থেকে বা অন্য কথা দেখে। একটা কথা বললে 10 বার বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা। ওকে যদি কেউ জিজ্ঞেস করতো আপনি জল খেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাথরুমে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাথরুম অভ্যাসে পরিণত হয়ে গেছে। বাংলার মানুষ একটা কথা দ্ব্যর্থহীন ভাবে জানে, যে তৃণমূল কংগ্রেস নেতাদের একদম জল খাওয়ার হিম্মত নেই অনুপ্রেরণা ছাড়া, যে তৃণমূল কংগ্রেস নেতাদের বাথরুম যাওয়ার পর্যন্ত হিম্মত নেই অনুপ্রেরণা ছাড়া, কোটি কোটি টাকার দুর্নীতি অনুপ্রেরণা ছাড়া হতে পারে না, এটা বাংলার মানুষ দ্ব্যর্থহীন ভাবে জানে। এই রাজ্যটা থেকে এই চোর জোচ্চোরদের তাড়াতে হবে। বাংলার রাজনীতিতে ভদ্রলোকের রাজনীতিকে ফিরিয়ে আনতে হবে। আমরা আগামী প্রজন্মকে কি জবাব দেব? বাংলার রাজনীতি মানে পুলিশকে বোম মারা কেষ্ট? বাংলার রাজনীতি মানে চোর জোচ্চোর লম্পট দুশ্চরিত্র পার্থ? বাংলার রাজনীতি মানে চোর মমতা? বাংলার রাজনীতি মানে চোর ভাইপো? এই বাংলা সে বাংলা যে বাংলার সাথে সাথে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম উচ্চারিত হতো। এই বাংলা সে বাংলা যেখানে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের সাথে বাংলার নাম উচ্চারিত হতো। এই বাংলা সেই বাংলা যেই বাংলার সাথে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নাম হতো। কোনদিন শুনেছেন এদের খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে? কোনদিন শুনেছেন বাংলার রাজনীতিতে এহেন পরিস্থিতি এসেছে? আমাদের নৈতিক দায়িত্ব এই চোরেদের সরকারকে উৎখাত করা। আমি বারংবার এই কথা বলেছি, ব্যর্থহীন ভাবে বলেছি। আমি যখন কংগ্রেস দলে ছিলাম তখনও দলের মধ্যে চিৎকার করে বলেছি, চোরেদেরকে সহ্য করা যাবে না, চোরেদেরকে মান্যতা দেওয়া যাবে না, চোরেদের সাথে একসাথে চলা যাবে না। একটা বিভ্রান্তিমূলক রাজনৈতিক একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আপনারা এখানে দেখছেন কংগ্রেসের নেতারা গলার শিরা ফুলিয়ে চিৎকার করছে, মমতা চোর, ভাইপো চোর, তৃণমূল চোর। সেই একসাথে চোর মমতা চোর ভাইপোর সাথে দিল্লিতে কংগ্রেসের নেতারা একসাথে বসে চা বিস্কুট খাচ্ছে, ফিস ফ্রাই খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে। এখানে সিপিএম এর নেতারা, এখানে শতরূপ থেকে শুরু করে মীনাক্ষী থেকে শুরু করে সায়ন থেকে শুরু করে সৃজন থেকে শুরু করে সুজন বাবু, সেলিম বাবুরা এখানে গলার শিরা ফুলিয়ে চিৎকার করছে, চোর ধরো জেল ভরো, চোর ধরো জেল ভরো। আর ওখানে তাদের কাকা যাবে না, এচুরি কাকা, ওখানে চোর ভাইপোকে দেখলে মুখে আগলে ধরে নিচ্ছে, বলছে ইন্ডি চোর। বাংলা তথা দেশের মানুষ বুঝিয়ে দিয়েছে ইন্ডির পিন্ডি কি করে চটকাতে হয় 24 সালের লোকসভা নির্বাচনে বুঝিয়ে। ইন্ডি জোটের প্রার্থীকে তৃণমূল লিখছে আমরা ইন্ডি জোট, কংগ্রেস লিখছে আমরা ইন্ডি জোট, সিপিএম বলছে আমরা ইন্ডি জোট। কোথায় জোট? বাংলার মানুষ এই বিভ্রান্তিতে বিভ্রান্ত হয়ে গেছে। বাংলার মানুষ ভাবছে কারা এরা? যত রাজ্যের চোর জোচ্চোর সব এক মঞ্চে, কোন নীতি নৈতিকতা ছাড়া, কোন নীতি
খুলে বসে আছে। যে লালু প্রসাদ যাদবের চারা ঘোটালাকে নিয়ে একটা সময় দেশের রাজনীতি উত্তাল হয়েছিল, কংগ্রেসের ভাই বন্ধুরা সবাই চিৎকার করতেন, সেই লালু প্রসাদ যাদব কংগ্রেসের সাথে এক মঞ্চে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা কংগ্রেসের কিভাবে লোকজনেরা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, খুন হতে হয়েছে, দিনের পর দিন অত্যাচারিত হয়েছে, বাংলার কংগ্রেসের প্রত্যেকটা কর্মী জানে। আমি সেই ব্যথা বেদনা অনুভব করেছি। আমি তপন কান্দুর মামলা লড়েছি হাইকোর্টে, সেই তপন কান্দুকে তৃণমূলীরা খুন করেছিল। আমি পশ্চিমবঙ্গে এহেন পরিস্থিতি দেখেছি, কংগ্রেসের সাধারণ কর্মী সমর্থকদের চোখের জল দেখেছি। কংগ্রেসের নেতারা পারেন, সিপিএম এর নেতারা পারেন ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করবার কারণে তাদের নিজেদের রাজনৈতিক অবস্থানের সাথে সমঝোতা করতে। আমি কৌস্তব পাচ্ছি বাংলার মানুষের কাছে দায়বদ্ধ। আমি পারবো না চোরেদেরকে সাধু বলতে। আমার কাছে তৃণমূল কলকাতাতেও চোর, তৃণমূল দিল্লিতেও চোর, তৃণমূল ব্যাঙ্গালোরেও চোর, প্রত্যেক কটা জায়গায় চোর। চোর আবার সাধু হয়? এ আপনাদের তৃণমূল প্রার্থীর সেটা হতে না। কদিন আগে বেটা গেঞ্জি পরে ঘুরতো তৃণমূল চোর, কদিন আগে গেঞ্জি পরে হেঁটেছে চোর মমতা, চোর তৃণমূল। হঠাৎ করে গিয়ে ভাইপো চোর মমতা পা ধরে বললেন আমি আপনাদের শরণাপন্ন। আমরা বুঝি না যেই বধূ নির্যাতনের একটা মামলার চাপ পড়েছে, বাপ বাপ করে গিয়ে পা ধরে বসে পড়েছে, চোর সাধু হয়ে গেছে। গোটা রানাঘাট লোকসভা কেন্দ্রের মানুষ জানে বিজেপি প্রার্থীর বিপরীতে যিনি প্রার্থী এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের, তিনি এখনো অব্দি ভারতীয় জনতা পার্টির নির্বাচিত বিধায়ক। বিধানসভাতে তার নামের পাশে ভারতীয় জনতা পার্টির বিধায়ক বলে লেখা আছে। এত শিক্ষিত, ডাক্তারি করা, এত কথা, এত বড় বড় লেকচার, যদি হিম্মত হতো এমএলএ সিট থেকে পদত্যাগ করে গিয়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করা উচিত ছিল। মানুষের সেন্টিমেন্টের সাথে ছিনিমিনি খেলার কেউ অধিকার দেয়নি। ওই ভোটটা ওই বধূ নির্যাতনকারীকে দেখে মানুষ দেয়নি, পদ্মফুল চিহ্নটাকে দেখে দিয়েছিল, নরেন্দ্র মোদীকে দেখে দিয়েছিল। পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকারেরও অবস্থা হয়েছে সেই রকম। আমি এর আগে বলেছিলাম, আমাকে বাড়িতে এত বড় একটা প্রিভিলেজ বসানোর নোটিশ পাঠিয়েছিল, আমার কিছু এসে যায়, 3-4টে জবাব দিয়েছি, তারপরে আর কিছু ডাকারই সাহসই পাই। আপনারা সবাই ওই একটা সিনেমা ছিল রবি ঘোষের ধন্যিমে, দেখেছেন নিশ্চয়ই। ওই ধন্যিমে সিনেমাটায় একটা সিন ছিল, একটা গোল হয়েছে, গোল হওয়ার পরে রবি ঘোষ হয়েছিল রেফারি। সে গোল দেব কি দেব না তার জন্যই জমিদারের দিকে তাকিয়ে, যে স্পিকারের অবস্থা হয়েছে তাই। যতক্ষণ না অব্দি অনুপ্রেরণার তরফ থেকে কোন রকম কোন মন্তব্য আসছে উনি কোন সিদ্ধান্ত নিতে পারেন। একটা স্পিকার তার ন্যূনতম নৈতিক দায়িত্ব কর্তব্য হিসাবে তার উচিত ছিল, যখন একজন বিধায়ক একটা রাজনৈতিক দল থেকে অন্য রাজনৈতিক দলে গেছে, তার অন্তত এমএলএ পদটা তাকে সেখান থেকে রিজাইন করে যাওয়া বা অ্যান্টি ডিফেকশন লয় তার পদটা খারিজ করা, কোনোটাই কিছু হয়নি। একটার পর একটা নিদান আছে, মুকুটমণি অধিকারী থেকে শুরু করে কৃষ্ণ কল্যাণী থেকে শুরু করে সমস্ত জায়গায় নিদান আছে। এই নীতি নৈতিকতাহীন রাজনীতি থেকে বাংলাকে মুক্ত করতে হবে। আমরা এই যে রানাঘাট লোকসভার মধ্যে যে আমরা আজকে সভা করছি, এই লোকসভা কেন্দ্রের মধ্যে একটা জায়গা হচ্ছে সন্দেশখালী, হাঁসখালী। আমরা হাঁসখালীতে কদিন আগে দেখেছি একটা গণধর্ষণ কাণ্ড। আমরা হাঁসখালী ঘটনাকে কেন্দ্র করে দেখেছি একজন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর কতটা অসংবেদনশীল বক্তব্য হতে পারে। একজনকে ধর্ষণ করে তার মৃত্যু পর্যন্ত হলো, তার মেডিকেল অ্যাটেনশন পর্যন্ত তাকে দেওয়া গেল না, কারণ তৃণমূল নেতারা বলে দিয়েছিল কোনো হসপিটালে নিয়ে যাওয়া যাবে না। অতিরিক্ত রক্তক্ষয়ের কারণে মেয়েটি মারা গেল। মুখ্যমন্ত্রী কি বলছেন? ও তো প্রেগনেন্ট ছিল, ও তো প্রেম করত। রানাঘাট লোকসভার প্রত্যেক কটা মা বোনেদের কাছে একটাই কথা, মহিলাদের সম্ভ্রম, মহিলাদের ইজ্জত যে মহিলা মুখ্যমন্ত্রী রাখতে পারে না, তাকে যোগ্য জবাব দেওয়ার দিন যেদিনকে বোতাম টিপে নিয়ে নে, সেই বোতাম দেওয়ার মাধ্যমে দিতে হবে। সাধারণ মানুষ বিরোধী দল ছেড়ে দিন। হাঁসখালীর সত্যজিৎ বিশ্বাসের মৃত্যু তদন্ত কি হলো? সত্যজিৎ বিশ্বাসকে কে মারলো?
2019 সালে তার স্ত্রীকে শুধুমাত্র একবার নির্বাচনে প্রার্থী করে তারপরে তৃণমূল সব দায়িত্ব থেকে হাত ছেড়ে ফেলে দিয়েছে। এটাই তৃণমূল কংগ্রেসের চরিত্র। যারা এখনো অব্দি গ্রামে গ্রামে গিয়ে সাধারণ বাড়ির মা বোনেদের থেকে আধার কার্ড ভোটার কার্ড নিয়ে জমা রাখছেন, বলছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, সমস্ত সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে, তাদের উদ্দেশ্যে বলছি, যে দলটার জন্য করছেন সেই দলের একজন নির্বাচিত বিধায়ক গুলি করে খুন হলো, অভিযুক্ত তৃণমূল দলের লোকেরাই তার স্ত্রীকে একমাত্র একবার প্রার্থী করে দল হাত ছেড়ে সমস্ত দায় ছেড়ে ফেলে দিল। এটাই তৃণমূল কংগ্রেস। পার্থ চট্টোপাধ্যায় এত অনুপ্রেরণা সহ এত চুরি চচ্চুরি করার পরও রাত্রিবেলায় যখন তাকে ইডি ধরতে গেছিল, সিবিআই যখন ধরতে গেছিল, পার্থ চট্টোপাধ্যায় বারংবার ফোন করেছিলেন চোর মমতাকে, একবারও ফোন ধরেন। এটা তৃণমূল কংগ্রেসের চরিত্র। তো যারা তৃণমূল কংগ্রেসের জায়গায় জায়গায় দাদাগিরি করছেন, জায়গায় জায়গায় গুন্ডামি করছেন, যারা যারা বিরোধীদের, যারা বিজেপি কর্মী সমর্থকদের যারা ভয় দেখাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, কেউ দায় নেবে না, কেউ সাহায্য করবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো এর রাজনীতি। যখন দরকার পড়বে, ওই বাংলা একটা কথা আছে, কাজের বেলায় কাজই, কাজ পুরালেই বাজে। যান গিয়ে দেখে আসুন মুকুল রায়ের কি অবস্থা। তৃণমূল কংগ্রেস যেভাবে প্রতিষ্ঠা হয়েছিল, তার মধ্যে যেই লোকটার অন্যতম অবদান ছিল, তার আজকে অবস্থা কি হয়েছে দেখে আসুন। তা যারা এই জিনিসগুলো করছেন, তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। গোটা রাজ্যে একটা বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে সমস্ত জায়গায়, যে কি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটি সংবাদ মাধ্যমে একটি খবরের কাগজের প্রথম হেডলাইন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে দেশটাকে জেল বানানোর চেষ্টা করছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী সেই ব্যক্তি যিনি বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা। নরেন্দ্র মোদী সেই ব্যক্তি যার আমলে আমরা দেখেছি একজন মুখ্যমন্ত্রীকেও সে যদি চুরি করে থাকে তার ঘাড় ধরে কি করে জেলে ঢোকাতে হয়। চলন্ত উদাহরণ কেজরিওয়াল দেখেছি, হেমন্ত সোরেন দেখেছি। বাংলার মানুষ বুক বেঁধে আছে, বাংলার জন্মদাতার একই পরিণতি হবে, এ আমরা কবে দেখব? বাংলার প্রতিটা মানুষ সে আশায় বুক বেঁধে আছে, এবং সেদিন আর বেশি দূর নেই, তাদের সব থরহরি কম্প হয়ে গেছে। কালকে গেছে ইলেকশন কমিশনের সামনে ধর্ণা দিতে, বলছে এজেন্সির অত্যাচার মানছি না, মানবো না। আইসান ডান্ডার বাড়ি মেরেছে, সব উঠে গেছে। এটা বাংলা নয়। এখানে মানুষের ন্যায্য দাবি দাবা নিয়ে কথা বলার জন্য মানুষকে আন্দোলন করতে দেওয়া হয় না। এই কদিন আগে যারা দিয়ে চাইছে, যে সমস্ত যে সংগ্রামী যৌথ মঞ্চ এবং চাকরি প্রার্থীরা যারা আছে, কলকাতায় একটা মিছিল করেছিলেন, তারা পুলিশ তাদের উপরে অকথ্য অত্যাচার করে মারধর করে তাদেরকে জেলে ভরে দিয়েছিল। আমি তাদের জামিন করানোর জন্য গেছিলাম এবং জামিনও হয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি, এখানে ন্যায্য দাবি দাবা নিয়ে আন্দোলন করতে দেওয়া হয় না, কিন্তু অন্যায্য দাবি নিয়ে যদি দিল্লিতে যাওয়া হয়, ওই ডান্ডা মেরে ঠান্ডা কিভাবে করতে হয় কালকে দিল্লি দেখিয়ে দিয়েছে, হোম মিনিস্ট্রি দেখিয়েছে। কালকে ওসব ডান্ডা মান্ডা খেয়ে আজকে আবার মন্দির মাঠ থানার সামনে বসেছিল, বলেছিল আমরা ধর্ণা করছি, আমরা এসব মানছি না, মানবো না। কেউ পাত্তা দেয়নি, কোনো সংবাদ মাধ্যমে দেখেনি, কেউ দেখেনি। দেখছে রাস্তার ধারে কেউ আসছে না, বোকার মতন বসে আছি। সকাল থেকে বসছিল, দুপুর বেলায় গরম লেগেছে, এত রোদ, বাড়ি চলে গেছে। এই হচ্ছে এদের অবস্থা। তৃণমূল কংগ্রেস বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করতে হবে। কত বড় আহাম্মক মূর্খের মতন কথা। দেশে লোকসভা আসনের সংখ্যা কত? 545। তার মধ্যে নির্বাচিত 543, দুটো অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি দ্বারা নমিনেটেড। 543টা সিটের মধ্যে তৃণমূল কটা সিটে লড়ছে? 45টা সিটে লড়ছে। 45টা সিটে লড়ে তৃণমূল কংগ্রেস স্বপ্ন দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে। আমি বলছি হবে। যেদিন গরুর গাড়িতে হেডলাইট হবে, সেদিনকে মুখ্যমন্ত্রী এই রাজ্যের, তিনি দেশের প্রধানমন্ত্রী হবে। যেদিনকে স্যান্ডোগেঞ্জের মুখ প্রকট হবে, সেদিনকে মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী হবে। একটা বিভ্রান্তিমূলক একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে। আসলে কেন উনি এত উদ্গ্রীব? তিনি জানেন, তিনি, তার চোর ভাইপো, তার গোটা দলের যতগুলো চোর আছে, মোদিজি বদ্ধপরিকর এই সমস্ত চোরগুলোকে ঘাড় ধরে জেল ভরতে, এবং সেটাকে আটকাতে গেলে কি করতে হবে? দেশের মধ্যে একটা অস্বস্তির পরিবেশ তৈরি করতে হবে, একটা অস্থিরতার পরিবেশ তৈরি করতে হবে, যাতে এই সমস্ত ব্যক্তিগুলোকে না ধরা যায়, সরকারের উপর চাপ রাখা যায়। আরে আমরা তো এখন বলছি, সারা দেশের মানুষ আজ থেকে 5 বছর আগে থেকে
দেশের মানুষের দান। এটা আমরা শুধু বলছি না, কারণ এই সরকার দেখিয়েছে যে 500 বছরের যে দাবি ভারতবর্ষের মাটিতে রাম জন্মভূমিতে রাম মন্দির প্রতিষ্ঠা করে যদি কেউ করে থাকে সেটা ভারতীয় জনতা পার্টি করেছে। বাবরি মসজিদ আফগানিস্তানে করবে যারা, বাবরের তো জন্ম হয়েছিল আফগানিস্তানে। উত্তরপ্রদেশের অযোধ্যার পূর্ণভূমিতে ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম, সেখানে রাম মন্দির হওয়ার কথা ছিল এবং সেটা হয়েছে। এটাই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর অবদান। ভারতবর্ষের যে স্বপ্ন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দীর্ঘদিন ধরে দেখেছিলেন যে কাশ্মীর থেকে 370 হাটাতে হবে, তিনি যে স্বপ্ন দেখেছিলেন এক বিধান এক প্রধান এক মিশন, সেই স্বপ্ন যদি কেউ সাকার করে থাকে তার নাম ভারতীয় জনতা পার্টি, নেতার নাম যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী। ভারতবর্ষের মানুষ অস্থিরতার সরকার চায় না, ভারতবর্ষের মানুষ দুর্বল প্রধানমন্ত্রী চায় না, ভারতবর্ষের মানুষ একজন এমন মজবুত প্রধানমন্ত্রী চান যিনি বিশ্বের দরবারে যাকে সমস্ত দেশ এক বাক্যে স্বীকার করেন যে সব থেকে মজবুত যদি কোনো প্রধানমন্ত্রী থেকে থাকতে পারে তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। বিশ্বের দরবারে আজকে আমাদের ভারতবর্ষকে যে জায়গায় উনি নিয়ে গেছেন, আমাদের বলতে হবে না, সাধারণ মানুষ চিৎকার করে বলছে আপ কি বার 400 বার। আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের আবেগের জায়গা থেকে এটুকু বলতে পারি যে মানুষটা আমাদের জন্য এত নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন, এত খাটাখাটনি করছেন, তার তো কিছু পাওয়ার নেই, তার তো ছেলে পুলেও নেই, তার ভাইপোও নেই, তার কেউ। বাংলা তথা দেশের পরিবারটাই তার পরিবার। এই কদিন আগে মোদিজিকে নিয়ে কুরুচিকর আক্রমণ করেছেন বিরোধী দলের লোকেরা। মোদিজি বলেছেন এই দেশের পরিবার আমার পরিবার, গোটা দেশ আমার পরিবার, আমরা সকলে মোদিকা পরিবার। এই মানুষটাকে আমাদের কিছু দিয়ে দিতে হবে। আমি অনেক ছোট বয়স থেকে রাজনীতি করছি, বিগত সরকারও দেখেছি, অনেকটা সময় ধরে দেখেছি বাংলায় এরকম বহু ঘটনা ঘটতো, ধর্ষণ খুন রাহাজানি। কোনোদিন কোন দেশের প্রধানমন্ত্রীকে দেখিনি একটা রাজ্যের একটা জেলার একটা ব্লকের, তার নাম সন্দেশখালী, সেখানে মহিলাদের উপরে অত্যাচার হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী ব্যথিত হন এবং সেটাকে নিয়ে তিনি বক্তব্য রাখেন। আমি এমন কোন প্রধানমন্ত্রী দেখিনি যে নির্যাতিত মহিলাদের পাশে দাঁড়িয়ে তাদের মধ্যে একটা সিম্বলিক প্রটেস্ট এবং সিম্বলিক ভাবে পাশে থাকার জন্য সেই একজন নির্যাতিত মহিলাকে দলের প্রার্থী হিসাবে ময়দানে নামান। এটাই নরেন্দ্র দামোদর দাস। ভারতীয় জনতা পার্টি যে রেখাপাত্রকে প্রার্থী করেছে, সেই রেখাপাত্র প্রার্থী হওয়ার পরে তৃণমূল দলে আছে আর আহম্মক, ওর নামও আমি নিয়ে তবুকে প্রার্থী হয়েছে। আহম্মকটা একটা পোস্ট করেছে যে রেখাপাত্র লক্ষ্মীর ভান্ডারের প্রার্থী অ্যাপ্লিকেশন করেছে, রেখাপাত্র ভারতীয় জনতা পার্টির প্রার্থী কেন হয়েছে? আমি সেই একই কথা বলি, এটা চোর মমতা চোর ভাইপোর বাপ 14 পুরুষের পয়সা নয়, এটা আমার আপনার সকলের পয়সা। সন্দেশখালীতে আমরা দেখেছি দিনের পর দিন মা বোনেদের উপরে কি হেন অত্যাচার হচ্ছে। কারা করেছে? শাহজাহান বাহিনী করেছে, শিবু হাজরারা করেছে। আজকে শাহজাহান শিবু হাজরাদের বিরুদ্ধে যখন গোটা রাজ্য ফুসছে, মুখ্যমন্ত্রী বিধানসভার ওয়েলে দাঁড়িয়ে বলছে শাহজাহান সম্পদ। শাহজাহানকে সম্পদ হিসেবে আখ্যা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বাংলার মা বোনেদের, প্রত্যেক কটি মা বোনেদের প্রতিবাদ করতে হবে। আমরা দেখেছি তৃণমূল নেতাদের রাত্রির 12টার পরে পিঠে খাওয়ার ইচ্ছা হয়, রাত্রির 12টার পর তাদের পিঠে খাওয়ার ইচ্ছা হয়। কদিন আগে হাইকোর্টে একটা মামলা হয়েছে, সেই মামলায় একটা হলফনামা জমা পড়েছে, তাতে বলা আছে একজন মহিলা বলছেন, ভাবুন, আমার বলতে গিয়ে গায়ের লোম খারাপ হয়ে গেছে, 15 দিন ধরে একজন মহিলাকে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে। এটা তৃণমূল কংগ্রেসের সম্পদের নিদান, তাদের সম্পদের কার্যকলাপ। গোটা সন্দেশখালীর মা বোনেরা চিৎকার করে হাতে লাঠি ছাটা নিয়ে বেরিয়ে এদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। গোটা বাংলার মানুষ আজকে বলছে যে আমরা প্রতিবাদ করব, আমরা কোনো কিছুতে ভয় পাবো না। আমি আপনাদের পাশে দাঁড়িয়ে বলছি, যে তৃণমূল নেতার রাত্রির 12টা কেন, দুপুর 12টাতেও যদি এরকম পিঠে খাওয়ার ইচ্ছা হয়
বরদাস্ত করা যাবে না।